বিএনপি ভাঙতে দেননি। উনি আমার ধারণা যখন সময় আসবে রাষ্ট্রের প্রয়োজনে সঠিক উপদেশ উনি দিবেন। উপদেশটা শোনা হবে কিনা, রাষ্ট্রপতির উপদেশ শোনার কোনো মেকানিজম বাংলাদেশে নেই, কমপ্লিটলি নাই। তো বর্ষিয়ান রাজনীতিবিদ হওয়ার কারণে অটোমেটিক তার একটা হুইপিং থাকবে। যেমন কি হামিদ উপদেশ সাহেবের দিচ্ছেন সেটিও তো জানার সুযোগ নাই, মানে সেটিও তো প্রশ্ন করা যাচ্ছে না। কোনো আদালতে কোশ্চেন করা যাবে না এবং এটা কনফিডেন্সিয়াল, সাংবিধানিক কনফিডেন্সিয়াল বলে গেছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উই আর ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট। মানে ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট ইংল্যান্ডের গভর্নমেন্ট হয়েছে কেন? ওই যে রাজা সংসদ ভেঙে দিত, রাজা অর্ডিন্যান্স জারি করতো, রাজা এক্স পোস্ট ফ্যাক্টো ল করে সাজা দিত, রাজা এমপিদের অ্যারেস্ট করতো, এই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে ওয়েস্টমিনিস্টার ফর্ম হয়েছে যে রাজাকে সীমাবদ্ধ রাখতে হবে, লিমিটেড রাখতে হবে। ওই রাজার ভূমিকাটা হচ্ছে আমাদের এখানে রাষ্ট্রপতি। এই জন্য বলা হয় দ্য কিং ক্যান ডু নো রং। রাজার কোনো দোষ নাই, রাজা কিছু করে না। সেরকম রাষ্ট্রপতির কোনো দোষ নাই, রাষ্ট্রপতি কিছু করে না। And কিছু না করেও চুপু সাহেবের দোষ হয়েছে। চুপু সাহেবের দোষটা কোথায় আছে? আমি কিন্তু চুপু সাহেবের কোনো দোষ পাই না। যে যা লিখে দিয়েছেন সেটা পড়ছেন, নতুন সরকার আসছে লিখে দিচ্ছেন, উনি বাধ্য, উনি পড়েছেন। ওনাকে পদত্যাগ করতে বললো উনি পদত্যাগ করেছেন। ওনার কোনো দোষ নাই, ওনার কোনো দোষ দেওয়া যাবে না। ওনার একটা গুণ আছে, উনি ওই সময় ভয় টয় পেয়ে পালাই টালাই যান নাই। উনি যদি ওই সময় ভয় টয় পেয়ে আগস্ট মাসে পালাই টালাই যেতেন, তাহলে বাংলাদেশে এত দ্রুত ভোট হতো না, ইসলামিক রিপাবলিক, ইসলামিক কিছু একটা হয়ে যেত এবং একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হতো, দেশটা ডিস্টাবলিশড হতো। দেশের স্টেবিলিটি রাখার ক্ষেত্রে সেই সময় দুই পতি, দুই পতি, কারণ এক পতি পালিয়ে গেছে, প্রধান বিচারপতি রিজাইন করেছেন, উনি ছিলেন না, লুঙ্গি পরে পালিয়ে গিয়েছিলেন। আর দুই পতি, সেনাপতি এবং রাষ্ট্রপতি, তারা কিন্তু দেশের গণতন্ত্রের ধারাবাহিকতায় অবদান রেখেছে। এটা বিএনপিকে স্বীকার করতে হবে। বিএনপি এটা স্বীকার করছে কিনা আমি জানি না। বিএনপি তো বলে, বিএনপি তো মানে রাষ্ট্রপতির অবদান স্বীকার করেছে। বলেছে, স্লাইড বলেছে, কিন্তু বলেই থাকেন তা ট্রেনুরটা শেষ করতে দিলেন না কেন? এটা কোনো যুক্তি নেই। ইয়াজউদ্দিন সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগের ট্রেমেন্ডাস অভিযোগ ছিল। ইয়াজউদ্দিন সাহেব আমার বাবার সিনিয়র কলিগ, আমরা খুবই শ্রদ্ধা করি, আমাদের অনেক উপকার করেছেন। কিন্তু উনি বিএনপির চাপে পড়ে 2006 সালে বাধ্য হয়ে যখন প্রধান উপদেষ্টার পদ নিজেই নিয়ে নিলেন, হুম। তখনই তো 111 আসলো। সেটার জন্য কিন্তু তাকে ইমপিচ করার দাবি উঠেছিল 2008 সালে। আওয়ামী লীগ কিন্তু তাকে সম্মান করেছে, তাকে, তার দাবিটা শোনেনি, তাকে কিন্তু টেনুর শেষ করতে দিয়েছে। রাষ্ট্রপতি টেনুর শেষ করতে দেওয়া উচিত, নাহলে জি। ভবিষ্যতে ভদ্রলোক রাষ্ট্রপতি হবে না অনেকেই। রাষ্ট্রপতি অফার পেলে ছাড়বে কিনা সেটা সেটা মনে হয় যেন প্রশ্ন, যে রাষ্ট্রপতি তো একটা সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের ছাড়বে কি কেউ? আসি একটু মানে যেগুলো আসলে কাজের, যেই জায়গাগুলো থেকে কাজের কাজ করা হয় মন্ত্রণালয়গুলোর কথা, সেই নতুন মন্ত্রী যেই সংযোজন হলো, মাসুদ কামাল বলছিলাম যে আপনার কাছে আসবো, 5জন নতুন মুখ আসছে, আপনার কাছে কেমন মনে হলো এই সংযোজনগুলো? এবং মানে তার সাথে সাথে এটাও জিজ্ঞাসা করি, কোনো কোনো মন্ত্রণালয় যেমন খুব আলোচনা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন 2জন প্রতিমন্ত্রী, আবার কোনো কোনো মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নাই, উপমন্ত্রী নাই, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র অল ইন ওয়ান হচ্ছে সালাউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নেই, অন্যদিকে আবার কিছু কিছু মন্ত্রণালয়ে একজন মন্ত্রী তিনটা করে মন্ত্রণালয় রেখেছেন। শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য, এই তিনটা মন্ত্রণালয় একজন মন্ত্রীর হাতে। সড়ক পরিবহন, সেতু ও রেল এবং নৌ মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয় এক মন্ত্রীর হাতে। মানে কারো কাছে তিনটা, কারো কাছে একটা, এরকম মানে একরকম ভারসাম্য কি আছে, নাকি এটাই প্রয়োজন ছিল, এটা সঠিক কি আছে? দেখেন, এই মন্ত্রী নিয়োগ করা এবং মন্ত্রীদেরকে তাদের পোর্টফোলিও বিতরণ করা, এটা টোটালি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। উনি কি মনে করেছেন, কেন মনে করেছেন, উনি জানেন, এটা উনি ভালো বলতে পারবেন। এটা নিয়ে আমার ব্যক্তিগত ভাবে কিছু বলার নাই, কারণ উনি জানেন কাকে দিয়ে কি কাজ হচ্ছে না হচ্ছে। বাট আমি একজন পাবলিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি আমার প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে কথা বলতে পারি। ধরেন যে বিষয়টা আমি পাচ্ছি না, যেটা নিয়ে আমার আক্ষেপ আছে যে আমি এটা চাই কিন্তু পাইনি, সেক্ষেত্রে আমি চাই যে এখানে একজন খুবই ক্যাপাবল মিনিস্টারও হোক, তাকে হেল্প করার জন্য একজন স্টেট মিনিস্টার থাকুক। আমি এরকম সবসময় চাইবো, কারণ যেহেতু আমি পাচ্ছি না। তো সেইভাবে বিবেচনা করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবশ্যই আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পারফরমেন্স, সেটা আমার কাছে আপনাদের আমার মনে হয় না। আমাদের দেশে এখনো মব চলে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে মব চলে, পুলিশ মবকারীকে সহায়তা করে, আমরা দেখছি, সেগুলো ওপেন দেখছি। কিন্তু সেখানে যিনি আছেন, ওনার কর্মকাণ্ড যে খুব একটা ক্যারিসমেটিক, সেটা আমার কাছে মনে হয় না। ব্যক্তি হিসেবে ওনাকে আমি পছন্দ করি,
উনি অত্যন্ত মেধাবী লোক, অত্যন্ত বুদ্ধিমান লোক। কখনো কখনো তাকে আমার দার্শনিক টাইপের লোক মনে হয় কথাবার্তা শুনলে পরে। কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল, এটা আমি মানে কোনো অবস্থাতেই মনে করি না। কিন্তু ওখানে তো হতে পারতো একজন, তো দেয়নি, যে কথা আপনিও বললেন। আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয়, বড় বড় মন্ত্রণালয় একজন নতুন লোকের কাছে দিয়ে রাখা হয়। তারপর অনেক সময় ছোট ছোট মন্ত্রণালয় যারা কোনো দায়িত্ব খুব কম, যেমন ধরেন আপনার এই পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, এখানে কি এমন কাজ রে ভাই, 2 জন লাগবে, একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, এদের কাজটা কি রে ভাই বলেন তো আপনি? একমাত্র হজ যখন আসে তখন বোঝা যায় এদের কাজটা কি। এছাড়া সারা বছর আপনারা ধরেন বিভিন্ন মসজিদে অনুমোদন দেওয়া, মানে অনুদান দেওয়া মসজিদ মন্দিরে, এবং ওয়াকফ, এইটা এছাড়া যাদের কোনো কাজ আসলে আমার কাছে মনে হয় না। ঈদের চাঁদ দেখে, সেখানে চাঁদ একজন দেখা কমিটি করে। সেখানে একজন চাঁদ দেখা, এটা হ্যাঁ, সেখানে একজন পৌরমন্ত্রী আছেন, এবং সেই মন্ত্রীর কাজ দিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই। এইবারে হজ খুব ভালোভাবে হয়েছে ভাই, মানে অনেক বছরের মধ্যে এইবার দেখছি হজটা খুব ভালোভাবে হয়েছে, এবং মন্ত্রী নিজে সেখানে অংশ নিয়েছেন বলে আমি জেনেছি যতটুকু। সেখানে আপনি আরেকজন লেন্স ঢুকাই দিলেন। এখন এই লেন্স কি তাকে হেল্প করবে নাকি তাকে ডিস্টার্ব করবে যায় না। আজকে আবার দেখলাম হেফাজতে ইসলাম ওই স্টেট মিনিস্টার নিয়ে আপত্তি করছেন যে ওনার অনেক কিছু। আমি এগুলো মানে এই যে আপত্তিটা আসলো, অথচ এই হেফাজতে ইসলামের কাছে কয়েকদিন আগে যাই কিন্তু প্রধানমন্ত্রী দেখা করে আসছেন, এবং প্রধানমন্ত্রীকে তারা কিছু দফা টফা দিচ্ছে। তার মানে এটা একটা আগামীতে ঝামেলা হতে যাচ্ছে। তো এই সমস্ত গুলি কেন হচ্ছে, মানে আমার জানতে খুব ইচ্ছা করে। আমাদের একটি ছোট দেশ, একটু দরিদ্র দেশ, এই মুহূর্তে যতটুকু আমি একদিন আজকে দেখলাম, হিসাব করলাম যে মন্ত্রী আছে 52 জন, তারপরে আপনার মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 52 জন, মন্ত্রী প্রতিমন্ত্রীর আপনার মর্যাদায় উপদেষ্টা হলো আরো 10 জন, তারপরে আপনার প্রধানমন্ত্রীর রাজনৈতিক যে আপনার কি বলে পরামর্শদাতা হিসেবে এরকম ভাবে এরকম একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, কেউ সচিব পদমর্যাদায়, কেউ অতিরিক্ত সচিব পদমর্যাদায়, এরকম আছে 5 জন। এমনকি বিডা, যে বিডা, এই বিডার যিনি চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান, উনিও নাকি প্রতিমন্ত্রী মর্যাদায়। মানে আমি কোনো আগা মাথা পাই না। উনাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছিল এই ইউনুসের আমলে, ওনাকে এখনো রেখে দেওয়া হয়েছে ওই প্রতিমন্ত্রী মর্যাদা। এবং যদি আপনি হিসাব করেন দেখবেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ গত 2 বছরে একটি জিরো। এই জিরো, যাকে আর দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে 2024 সেপ্টেম্বর মাসে নিয়োগ করা হয়েছিল, মানে 2 বছর সে আছে, কিছুই করতে পারে নাই। তাকে প্রতিমন্ত্রী মর্যাদায়, তাকে প্রতিমন্ত্রী মর্যাদায় এই ইংল্যান্ডের নাগরিক, মানে যুক্তরাজ্যের নাগরিক সে, তাকে আমাদের এখানে প্রতিমন্ত্রী বানিয়ে রেখে দেওয়া হচ্ছে। ভাই এগুলিতে কিসের মধ্যে কি চলে, কেন চলে আমি জানি না, আমি বলতে পারবো না এগুলো। কিন্তু আমার খালি একটা জায়গায় দুঃখ, যে এদের বেতন ভাতা যা দিচ্ছেন না, কিন্তু আমাদের টাকা দিচ্ছেন, এদেশের গরিব মানুষের টাকা দিচ্ছেন আপনি। 2 দিন পরে এখন বলতেছেন দিচ্ছেন, 2 দিন পরে আমরাই বলবো যে আমাদের টাকা আপনি 9-6 করছেন। এই সমস্ত অপ্রয়োজনীয় ব্যক্তিদেরকে এত বড় বড় পদ দিয়ে, একটা ছেলে ইউনিভার্সিটিতে মাত্র পাস করছে, তার এখন বিসিএস পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার কথা, সে সচিব হয়ে গেছে, সে অতিরিক্ত সচিবের পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেছে ওনার। কি রে ভাই, এগুলো তো আমাদের টাকা তো 9-6 হচ্ছে। তো এগুলি কেন? আপনি ওনাকে আদর করতে চান, আদর করেন, আপনাকে একটা ডেকে নিয়ে ভালো রেস্টুরেন্টে খাওয়ান ভাই, কিন্তু তাকে আপনি অতিরিক্ত সচিব বানিয়ে দিবেন। ভাই আমাদের টাকা তো, ভাই আমাদের কষ্টের টাকা তো, আমরা গরিব মানুষ তো, তাই না? এখন এই জন্য আপনি বলবেন যে আমাদের কে প্রশ্ন করবে, আমি তো মানে প্রশ্ন এটা তো শুধু করতেছি টাকা না না, ভাই, কেউ ওইগুলো তো প্রশ্ন আসলে উঠছে না। দায়িত্ব আছে, মানে ওই কাজের তো কিছু দায়িত্ব আছে। দায়িত্ব পালনের জন্য আসলে সঠিক লোক বা যোগ্য লোক আসছে কিনা সেটাও একটা এত প্রশ্ন লোক তোলা। নিয়োগ করেছেন, আমাদের মতো যে আমি বলবো এগুলো আমাদের মাথা ভারী ভারী হচ্ছে। আমাদের মতো ছোট রাষ্ট্রের জন্য এতগুলি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, হুম, ভাই এইগুলি আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। এই যে আপনার অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কি, রাশেদ মাহমুদ হুম, তিতুমির, আগে শুনতাম তিতুমিরের বাঁশের কেল্লা, ওনার এত এখন নিরাপত্তা লাগে যে অন্যান্য মন্ত্রীদের, অনেক মন্ত্রীদের গাড়ি এবং আপনার সিকিউরিটি প্রত্যাহার করা হয়, ওনারটা প্রত্যাহার করা হবে না। আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টারি করতো, এখন ওনার জন্য ওইগুলি সব লাগবে। তো এগুলি ভাই কেন আমি বুঝি না কিছু। জি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, কি মনে হলো নতুন সংযোজন কতটা প্রয়োজনীয় ছিল, আর কেমন হলো নতুন সংযোজন, যারা নতুন মুখ যারা এলেন তারা কতটা যোগ্য? তারা অপরচুনিটি, তারা আমাদের পরিচিত লোকজন,
ব্যারিস্টার পার্থ তথ্য মন্ত্রণালয়ে গেলেন। তপন সাহেব, উনি আগে তথ্যমন্ত্রী ছিলেন। তপন সাহেব খুবই সজ্জন মানুষ, খুব ভালো মানুষ, পোর খাওয়া রাজনীতিবিদ। উনি এখন অ্যাডভাইজার হলেন। আবার যিনি পররাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন, তিনি পররাষ্ট্র অ্যাডভাইজার থেকে পররাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী। হলেন। খলিল সাহেব আবার আগে উপদেষ্টা ছিলেন, এখন হলেন মন্ত্রী। ওই উপদেষ্টা মন্ত্রীদের মধ্যে একটা রদবদল হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 3 জন মন্ত্রী। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আর অনেক বেশি মন্ত্রী হয়েছে। আমাদের তো কস্ট কাটিং করলে এত মন্ত্রীকে দিলে তো আমরা আসলে রাষ্ট্রের ব্যয়ভার অনেক বেশি বেড়ে যায়। গাড়ি দিতে হয়, সিকিউরিটি দিতে হয়, আপ্যায়ন খরচ আছে, কন্টিনজেন্সি বিল আছে, মিটিং, বিদেশে গেলে তারা লোকজন নিতে পারে, বিদেশে গেলে বহর যেতে হয়। এগুলো অনেক এক্সপেন্সিভ ব্যাপার। তো সেখানে রাষ্ট্রের ব্যয় সংকোচন করতে হবে। আমাদেরকে মনে হচ্ছে রাষ্ট্রের ভিতরে একটা দোলাচল আছে, একটা দোদুল্যমানতা আছে, একটা ফিকেলনেস আছে। সেই জন্য এই ডিসিশন গুলো বারবার বদলানো হচ্ছে। 2 বছর আগে মন্ত্রী বদলানো ঠিক না। প্রাইম মিনিস্টার অ্যাবসলিউট কাকে মন্ত্রী করবেন, কাকে না করবেন, কাকে উপদেষ্টা করবেন, কারণ পুরো ক্যাবিনেটটা হচ্ছে তাকে ঘিরে আবর্তিত হয়। বলা হয় তিনি সূর্য, বাকি সবাই গ্রহ নক্ষত্র। এটা ওয়েস্টমিনিস্টার ফর্মে প্রাইম মিনিস্টার অ্যাবসলিউট প্রিভিলেজ এটা। তো সেই ক্ষেত্রে তিনি তার মতো করে মন্ত্রণালয় সাজাবেন। ওভারঅল টোটাল রেসপন্সিবিলিটি তার কাছে চলে আসবে, ওভারঅল ফেইলারের। তার মধ্যে তো একটা ভয়ঙ্কর কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী, 2 বছর আগে জ্বালানি সমস্যার সমাধান হবে না। হুম। 2 বছর যদি জ্বালানি সমস্যার সমাধান না হয়, তাহলে এই 2 বছর শিল্প কলকারখানা কি হবে, মানুষের জানমালের কি হবে, কর্মসংস্থান কি হবে, কর আদায় কি হবে? বিদ্যুতের জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে। যেখানে বসছি, যেখানে কথা বলছি, প্রথম প্রশ্ন বিদ্যুৎ। দিনে 8 বার, 9 বার, 7 বার করে বিদ্যুৎ যাচ্ছে। এইটার কোনো মাস্টার প্ল্যান বিগত সরকারও কেন করেনি? আমি নিউজ গভর্নমেন্ট। আবার কথায় কথায় বলা হচ্ছে যে আওয়ামী লীগের দায়। অবশ্যই এটা পুরোপুরি আওয়ামী লীগের দায় দেওয়া যাবে না, আমি জানি না, ব্যাপারটা আমার স্টাডি করা নাই। তো আওয়ামী লীগের আমলে তো আনইন্টারাপ্টেড বিদ্যুৎ ছিল। যেভাবেই হোক, কেন্দ্রাল নিয়ে আমরা অসংখ্য কথা বলেছি এবং সংসদে আমি অনেক কথা বলেছি, কিন্তু বিদ্যুৎ ছিল মোটামুটি। হুম। বিদ্যুৎ আর তার সারপ্লাস। পরের মেয়াদেও তো অন্তর্বর্তী সরকারের সময়ও তো এই অবস্থা না, তখনও তো বিদ্যুৎ ছিল। অন্তর্বর্তী সরকার এইটার জন্য, এটাকে ক্যারি করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল হয়তো বা সেই পদক্ষেপগুলো নেয়নি। যে ঘাটতিটা প্রেডিক্ট করে আগেই সলিউশন করবে, সেই সলিউশনটা তারা করেনি। যে কারণে গ্যাসের সমস্যা হচ্ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে। গ্যাসের সমস্যা হলে ঢাকা শহরে সিএনজি, অর্ধেক সিএনজি চলে না, অর্ধেক গাড়ি চলে না। গাড়ি যদি তখন আবার ডিজেল নিতে হবে, তখন ডিজেলে আবার চাপ পড়ে যাবে আমাদের। এটা একটা সাইকেল, এবং যে মানুষগুলো ডেইলি ইনকাম করে তাদের ইনকামটা বন্ধ হয়ে যায়। আবার যে মানুষগুলো ডেইলি যাতায়াত করে তাদের 100, 200, 300, 400 টাকা পার ডে খরচ বেড়ে যায়। 1 ঘন্টা সময় বেশি লাগে। সেই লোকগুলো তো উঠতে বসতে বিএনপিকে গালিগালাজ করবে সকাল বিকাল দুপুর রাত, এবং বিএনপির জনপ্রিয়তা ধস নেমে যেতে পারে। এই বিদ্যুৎ, পানি, গ্যাস, ট্রাফিক, কর্মসংস্থান, এগুলো তো সরকারকে টিকায় রাখে। সরকারের সূচক তো এইটাই। আপনি বিশাল হাইপোথেটিক্যাল থিওরি দিয়ে সাধারণ মানুষ এটা বুঝতে চায়, সাধারণ মানুষ এগুলো দেখতে চায়। সেইখানে মনে হয় অনেক বড় দোষ সরকারের না থাকলেও দায়ভারটা তো সরকার এড়াতে পারবে না, যেহেতু সরকার বর্তমানে আছে এবং আশার আলোও দেখাতে পারছে না। আর সেখানে আপনি মন্ত্রী বাড়িয়ে যাচ্ছেন, মন্ত্রী উদ্বোধন করছেন, এতে তো মানুষ আশান্বিত হবে না। মানুষকে আশা দেখাতে হবে, কংক্রিট একটা পাথ দেখাতে হবে, ইকোনমিক পাথ, উত্তরণের পাথ। সেখানে একটা আশার আলো আছে, একটা সাফল্য ইউনিট গভর্নমেন্টের আছে। সেটা হচ্ছে তারা রিজার্ভ ধরে রাখছিল, এবং সেই জায়গায় কোনো মব হয়নি। কেন ধরে রাখতে পারছিল? ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব মন্ত্রী ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। ওখানে কোনো ছাত্র কোনো ডিস্টার্ব করতে পারেনি। উনি পুরোদস্তুর প্রফেশনাল হাতে অর্থ মন্ত্রণালয় চালিয়েছেন, এবং রিজার্ভ 13 বা 19 থেকে 26 বা 27 করেছেন। এটা আজকে 29 হচ্ছে, এবং হুম। রেমিটেন্স ফ্লো খুব ভালো। সেদিক থেকে একটা আশার আলো আছে। কিন্তু জ্বালানি যদি ঠিক করতে না পারেন, কর্মসংস্থান যদি ঠিক করতে না পারেন, তাহলে আমরা মনে করি সরকার হোঁচট খেতে পারে। আমরা চাই এ সরকার সফল হোক। 3টা ভ্রান্ত হুম। ইলেকশন হয়েছিল, তারপরে একটা আন্দোলন হলো, 3 দিন দেশের সরকার ছিল না। এরপর ইউনূস স্যার আসলেন, আমরা সবাই ইউনূস স্যারকে সাদরে সম্বোধন করলাম, এবং উনি আমাদের সকলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেক্ষেত্রে উনি ভোট দিয়ে চলে গেছেন। উনি এটাও একটা কাজ করেছেন, ভোট দিয়ে গেছেন। সেই ভোটের সরকার বিএনপি। বিএনপি তো সুষ্ঠু ভোটে 14 সালেই ক্ষমতায় আসতো, আমাদের অ্যাসেসমেন্ট বলে। 18তেও আসতো, 24এও আসতো।
যেটা এতদিন পরে বহুল প্রতীক্ষিত ভাবে বিএনপি পেল, সেই বিএনপি ব্যর্থ হোক, আমি এটা আমরা এটা চাই না, কেউ চাই না। হুম। কিন্তু কেউ যদি নিজে নিজেই ব্যর্থ হতে চায় অথবা ব্যর্থতার পথগুলো থাকা সত্ত্বেও সেই পথেই হাঁটে, স্বেচ্ছা মৃত্যু চায়, তাহলে তো আসলে তাকে জি, কেউ হেল্প করতে পারবে না। জি, বিএনপি ব্যারিস্টার গত পাটোয়ারি, আমি একটু মাসুদ কামালের কাছেও যাই এবং সফল হতে। দিচ্ছি, বিএনপি জি, শেষ বিগত করেন। 6 মাসে একটাও পলিটিক্যাল সমাধান করে নাই, একটাও ইকোনমিক সমাধান করে নাই। ধন্যবাদ। জি, আমি আসলে এই বিগত 6 মাসে সফল হতে বিএনপি কি কি করলো সেটা নিয়েও জনাব মাসুদ কামাল আপনার পর্যালোচনাও জানতে চাইবো। তবে তার আগে গণমাধ্যমের মানুষ আপনি একটু একটু আপনার কাছে বিশেষভাবে জানতে চাই যে জহিরুদ্দিন স্বপনকে তাকে সরিয়ে দেওয়া হলো, মানে তিনি মন্ত্রী পদমর্যায়ে আছেন এখন, কিন্তু মন্ত্রিত্ব হারালেন। আম, এটা কেন হলো বলে মনে হয়? তার কি পারফরমেন্সের সমস্যা ছিল, নাকি আন্দালিব রহমান পার্থ তার চেয়ে যোগ্যতর? মানে কেন? আমি আপনাকে বলি, জহিরুদ্দিন স্বপন একসময় বাম রাজনীতি করতেন। জহিরুদ্দিন স্বপন, তার সঙ্গে মিডিয়ার সম্পর্ক আমার জানা মতে খুবই ভালো। আমি নিজে মিডিয়ার লোক। উনি মন্ত্রী হওয়ার পর আমি ওনার সঙ্গে কখনো আমার মানে একদিন মাত্র দেখা হয়েছিল, তাও ওই যেদিন ওরা সংসদে প্রথম অধিবেশনে বসলেন, ওই দিন আমি সংসদে গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল, জাস্ট হাই হলো পর্যন্ত। তো ওনার সঙ্গে আমার মন্ত্রী হওয়ার পর একবারও আমি ওনার মন্ত্রণালয়ে যাইনি, ওনার সঙ্গে আমার দেখাও হয়নি। কিন্তু আমি অন্যান্যদের কাছ থেকে শুনেছি, আমাদের আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, জহিরুদ্দিন স্বপন আমার বিবেচনায় গত 6 মাসের ওনার পারফরমেন্স আমার বিবেচনায় খুব ভালো। আমি ভাবিও নেই যে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাকে আনা হয়েছে তিনিও ভালো মানুষ, মেধাবী মানুষ, খুবই চটপটে মানুষ, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। কিন্তু মিডিয়ার সঙ্গে ওনার সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এটা নিয়ে আমি খুব আশাবাদী নই। দেখুন, আমাদের দেশের তথ্যমন্ত্রী এই পদটা নিয়ে খুব ভালো কোনো অভিজ্ঞতা আমাদের নেই, অনেকদিন ধরেই নেই। আমি অনেকদিন ধরে আমি সেই নাজমুল হুদা বিএনপির আমলে 91-এ উনি অর্থমন্ত্রী ছিলেন, তখন থেকে দেখি শামসুল হক সাহেব ছিলেন একজন, শামসুল ইসলাম সাহেব ছিলেন, এরকম বিভিন্ন অর্থমন্ত্রী দেখেছি। আওয়ামী লীগের আমলে প্রথম আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, তারপর হাসান রকিনুকে দেখলাম, তারপর হাসান মাহমুদকে দেখলাম। এরা এক একজনের হচ্ছে অযোগ্য এবং খারাপ। সেক্ষেত্রে জহিরুদ্দিন স্বপন আমার মনে হয় একটু বেশি ভালো ছিলেন, বেশি যোগ্য ছিলেন। এখন হয়তো তথ্যমন্ত্রী পদটা লোকটা ওরকম, ওখানে একটা হয়তো একটা মানে আপনার একটা কি বলবো, এটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছে যে ওরকম হইতে হবে, ইনু হইতে হবে অথবা হাসান মাহমুদ হইতে হবে। ওই স্ট্যান্ডার্ডের সঙ্গে হয়তো উনি যান নাই, আমার ধারণা, আমি জানি না, হয়তো যান না, এই জন্য ওই স্ট্যান্ডার্ডের একজনকে নিয়ে আসা হয়েছে। এবং যাকে আনা হয়েছে উনি ওই স্ট্যান্ডার্ডকে ক্রসও করতে পারেন, আমি জানি না করবেন শেষ পর্যন্ত, কারণ উনি যা হোক, যা হওয়ার হবে। কিন্তু আমি বরঞ্চ অন্যভাবে দেখি। অন্যভাবে কিভাবে? আমি মনে করি যে এটাই হয়তো সরকার ওইদিকেই যাচ্ছে। সরকার জহিরুদ্দিন স্বপনের জায়গায় আন্দালিব রহমান পার্থর মতো জায়গায় যাচ্ছে। এটা হলো সরকারের একটা চেঞ্জ আমার কাছে মনে হয়। আমি আশা করেছিলাম যে 6 মাসের মাথায় এসে বেশ কয়েকজন মন্ত্রিত্ব হয়তো থাকবে না, চলে যাবে। কারণ এই সময় সবাই ভালো করেছেন আমি তা মনে করি না। যারা খারাপ করেছেন তাদের জন্য একটা শাস্তি বলি অথবা তাদের জন্য একটা শিক্ষা বলি, এটা জরুরি ছিল। সেরকম চলে যাওয়ার মতো একাধিক মন্ত্রী ছিল যারা নাকি খুবই খারাপ করেছেন, মিজারেবলি ফেল করেছেন। যেমন? সেটাও যদি করতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমি মনে করি যে যেমন? ভালো করছেন এবং ওনার একটা কন্ট্রোল আসতো পুরো ক্যাবিনেটের উপর। বাট উনি তা করেননি, বরং উনি যেটা করেছেন সেটার ব্যাখ্যা খুঁজতে যে সাধারণ মানুষ হয়রান হয়ে যাবে। যেমন আমি নিজেই হয়রান যে উনি এই চেঞ্জটা কেন করলেন, এই যে চেঞ্জটা নাকি অপ্রত্যাশিত চেঞ্জ ছিল আমার কাছে। আপনার আন্দাজের পার্থক্য নিবেন, নেন কোথাও আপনি বসান নিয়ে, কিন্তু তাকে আপনি এনে বসাই এমন একজনকে সরাইলেন সেখান থেকে, যেটা আমার কাছে ঠিক মনে হয়। আমি মিলাইতে পাই না এটা। তো হয়তো আমার কেন যেন মনে হয় যে বলে না যে ডিপ স্টেট অমুক তমুক কত কথাই তো বলে। যেমন আমি খলিলুর রহমান সাহেব কেন পররাষ্ট্রমন্ত্রী, এটা 6 মাসে আমি এখনো বুঝে সারি নাই। আমি বোঝার খুব চেষ্টা করছি, কিন্তু আমার বুদ্ধিতে কুলায় না যে কেন উনি পররাষ্ট্রমন্ত্রী হইলেন, আমি বুঝি না। তো ওই ব্যাখ্যা তো সরকার একবারের জন্য দেয় নাই, সরকার দেওয়া প্রয়োজন মনে করে নাই। যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের কাছে তো অন্তত তাদের এই প্রশ্নগুলি থাকলে
সরকার তো উচিত প্রশ্নগুলি জবাব দেওয়া যে আমি এই কারণে করেছি। এবং ওনাকে আনছেন, পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, আরেকজন পররাষ্ট্র উপদেষ্টা ছিল তাকে আবার প্রতিমন্ত্রী বানাইছেন কেন, এটা আমি জানি না। উনি তো উপদেষ্টা হিসেবে বেশ করিতকর্মা ছিলেন, একে ধমকাইতেন তাকে ধমকাইতেন, ঠিকই তো ছিল মোটামুটি। তাকে মন্ত্রী বানাইতে হবে, এই প্রতিমন্ত্রী বানাইতে হবে কেন? তো আমার কাছে এগুলো পুরোটাই ক্লিয়ার মনে হয়। মানে যিনি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, তিনি কি একটু কর্নার্ড হয়ে আছেন? এইগুলি বলা বড় কঠিন। আজকে কে কর্নার হয়, কে আবার আগে চলে আসে, এটা আমি জানি না। কারণ উপদেষ্টা হিসেবে হুমায়ুন কবির সাহেব কিন্তু বেশ ভালো প্রভাব বিস্তার করেছিলেন। এখন ওনাকে তো উপদেষ্টা হিসেবে ছিলেন, উপদেষ্টা হিসেবে থাকা মানে উনি কি কিসের প্রতি মানে আপনার উনি কি মানে ক্ষমতা কম প্রয়োগ করতেন তা তো আমরা দেখিনি। তো এগুলি কেন, কার আবদার অথবা কার চাপ, এগুলো আমরা জানি না। তবে আমরা সবসময় চাই যে আমাদের সরকার প্রধান, মন্ত্রী পরিষদ নিয়ে এমন এমন কাজ করবেন যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয়েছে, অথবা বুঝবো হ্যাঁ ওনাকে একটু ধমক দেওয়া দরকার ছিল, অথবা বুঝবো যে এই জায়গায় একটি যোগ্য লোককে আনা দরকার ছিল। তো সবই না যেমন কেন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। আমি আরেক আমি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চেয়েছিলাম। জি, স্পষ্ট। আমি একটু এখন মানে রাষ্ট্রপতি হওয়ার পরে তার যে জায়গাটা বিএনপির মহাসচিব, সেই পদ খালি হলো এবং সেখানে রুহুল কবির রিজভী আসলেন, ব্যারিস্টার স্বামীনাথের পাটোয়ারি। আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানতে চাই। আপনি জাতীয় পার্টির মহাসচিব, মানে অন্যতম দেশের বড় দলের একটি হচ্ছে বিএনপি, সেই দলের মহাসচিব এখন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এটি কেমন হলো? অত্যন্ত প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং অত্যন্ত পোর খাওয়া, তার সুদীর্ঘ রাজনৈতিক হিস্ট্রি পড়লে আমরা বিমুগ্ধ হই। তবে উনি একটু অস্থির এখানে। সমকক্ষ ইসলাম সাহেব খুবই ধীরস্থির ছিলেন, মৃদুভাষী ছিলেন, হাস্যোজ্জ্বল ছিলেন, অ্যাকোমোডেটিভ ছিলেন। মানে আমরা কিন্তু অনেকবারই ফখরুল সাহেবের কাছাকাছি গেলে উনি একবারই আমাদের সাথে কথা বলতেন, এবং এটা একটা, সেটা মনে হয় রিজভী সাহেব অতটা একবারই বলবেন কিনা জানি না। উনি অনেক নির্যাতিত, এবং মুক্তিযুদ্ধ তার একটা ভূমিকা আছে। 90 এরশাদ বিরোধী আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন, পরবর্তী প্রত্যেক আন্দোলনে উনি ভূমিকা রেখেছেন, এবং মাত্র 6 জন নিয়েও বিএনপির পার্টি অফিসে বসেছিলেন। একবার ওই যে শাল, হুম। গরমের সময় একটা শাল নিয়ে এসে ভারত বিরোধী শাল আগুন দিয়ে দিলেন। আপাত দৃষ্টিতে উনি তীব্র বিবৃতি ভূমিকাই পালন করেন কথাবার্তায়। আর তথ্য মন্ত্রণালয়ে জহিরুদ্দিন স্বপন সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, এবং উনি মনে হয় একটা ভালো স্ট্যান্ডার্ডে চলার চেষ্টা করেছিলেন। কিন্তু সরকার, আমার আমার মনে হচ্ছে হয়তোবা সরকার একটা হার্ড লাইনে যেতে যাচ্ছে, এবং এই হার্ড লাইনে গিয়ে আমার ধারণা সরকার হার্ড লাইন মেসেজ দিয়ে নতুন ক্যাবিনেট সাজাচ্ছে। তথ্য প্রবাহে আমার মনে হয় একটা ভালো ধাক্কা আসবে, মিডিয়ার উপর একটা স্টিম রোলার আসতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের অত্যন্ত প্রিয় ব্যারিস্টার আমরিক রহমান পার্থ, যেটা মাসুদ কালাম ভাই বললেন, এই মন্ত্রণালয়ে হাসান হাসান সাহেব ছিলেন, এই হাসানুল হক ইনু ছিলেন। হাসানুল হক ইনু সাহেব তো আমাকে খুব স্নেহ করতেন, এবং উনি তো, ওনাকে একবার আমি বলেছিলাম যে উনি দুইটা মন্ত্রণালয় চালায়, অর্থ মন্ত্রণালয় আর খালেদা জিয়ার গালাগালি বিষয়ক মন্ত্রণালয়। উনি এত খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতেন, আনবিলিভেবল। টকশোই বলেছিলেন মনে হয়। হুম। কিন্তু ভালো দিক হচ্ছে উনি কোনো টকশোতে বলে নাই শামীম পাটোয়ারিকে আর নিও না। ওইটা আবার হুম। ওই ম্যাচুরিটি বা ওই লেভেল অফ ইয়াটা তার ছিল, যেহেতু ওনারা অনেক সেই 71 সালের বীর সেনানী। তো যাই হোক, এখন আমাদের প্রিয় আমদানিক রহমান পার্থ, উনি হাসানুল্লাহ কিন্তু হইতে হবে হয়তোবা, অথবা হাসান মাহমুদ হইতে হবে ওনাকে। সেটা উনি কতটা, বা নাজমুল হুদা হতে পারবে। নাজমুল হুদা সাহেবও বিতর্কিত কথাবার্তার জন্য খুব বিখ্যাত ছিলেন। নাজমুল হুদা সাহেব আবার দলের বাইরেও কথা বলতে পারতেন। দল কিন্তু, ওনার দল যখন কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে, নাজমুল হুদা কিন্তু তখন কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে। উনিও ভিন্ন মতের রাজনীতিবিদ। সেখানে আমার মনে হচ্ছে সরকার হয়তো বা সেন্সিটিভ কিছু মন্ত্রণালয়ে হার্ড লাইনে যাওয়ার চিন্তা করছে। পররাষ্ট্র অ্যান্ড তথ্য দুটোই কিন্তু গভর্নমেন্টের নার্ভ সেন্টার। এই নার্ভ হুম। সেন্টারের রদবদলটা একটু সি কি মেসেজ নিয়ে তাদেরকে মন্ত্রী করা হয়েছে, এটা আমরা দেখতে যাচ্ছি সামনে কি হয়। তবে আমি মাসুদ মনে কামাল, করি হ্যাঁ, শেষ শেষ কোনো করেন। মন্ত্রী খুব সফল হতে পারবে না। তো তারা সফল হোক এই কামনা করি, দেশের স্বার্থ রক্ষা করুক এবং বাক স্বাধীনতা মুক্ত থাকুক, যেটি খুব জি, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমি এটাও একটু মাসুদ কামাল, আপনার কাছ থেকে আমি শামীম পাটোয়ারির সেই বক্তব্য সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই, যে আসলে কি গণমাধ্যমের উপর একটা স্টিম রোলার আসতে যাচ্ছে, কি মনে হয়? না, এটা আমি এত দ্রুত মানে মনে করতে চাই না। কারণ দেখেন, গণমাধ্যমের উপর কিন্তু সরকারের প্রভাব সবসময় ছিল, এখনো আছে, এখনো আছে।
গণমাধ্যমকে সরকার বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে, যেভাবে দেখি সেভাবে নিয়ন্ত্রণ করে, যেভাবে দেখি না সেভাবেও নিয়ন্ত্রণ করে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। গতকালকে আমি আমার আমার একটা জায়গায় আমি একটা আমার নিজস্ব একটা প্ল্যাটফর্মে আমি একটা কন্টেন্ট করেছিলাম। গতকালকে ছিল 21শে আগস্ট। 2004 সালের 21শে আগস্ট বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। এত লোক মারা গিয়েছিল, 24 জন লোক ওখানেই মারা গিয়েছিল। তারপর আরো অনেক লোক মারা গিয়েছিল, অনেক লোক আহত হয়েছিল, অনেকের শরীরে এখনো সেই স্প্লিন্টার কিন্তু আছে, যে গ্রেনেড হামলাটা হয়েছিল। সেই মামলাটা নিয়ে, সেই ঘটনা নিয়ে অনেক রকম রাজনীতি হয়েছে। বিএনপি সরকার রাজনীতি করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা আরেকটা চার্জশিট দিয়েছে, আবার আওয়ামী লীগ সরকার সেটা নিয়ে আবার রাজনীতি করেছে, এবং সেই রাজনীতি করতে গিয়ে বিএনপির বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তাদেরকে একদম ধারাভাবে সেই মামলায় অন্তর্ভুক্ত করেছে, তাদেরকে কারো যাবজ্জীবন দিয়েছে, কারো ফাঁসি দিয়েছে। রাজনীতি হয়েছে ভাই, এবং রাজনীতি হওয়ার কারণে হাইকোর্ট 2024 সালে এসে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে, সেই মামলার সমস্ত আসামিকে খালাল দিয়ে দিয়েছে। খালাল দিয়ে হাইকোর্ট বললো যে এটা আরো অধিকতর তদন্ত হওয়া উচিত, একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সুপ্রিম কোর্টে যখন আপিল করলো, আপিলে তারা ওই খালাসটাকে রাখলো, এবং তারা বলল যে এটা নিয়ে আর তদন্ত হওয়ার দরকার নেই। আমার প্রশ্ন হলো, লোকগুলি তো মারা গেল, যে লোকগুলি মারা গেছে সে আওয়ামী লীগ বিএনপি নাকি জানা দরকার না, তারা এই দেশের নাগরিক। তো এই নাগরিকদের যে হত্যাকাণ্ড, এদের কোনো বিচার হবে না? এই যাদের মারা গেল তাদের আত্মীয় স্বজন, তারা কোনো বিচার পাবে না? তারা কি কোনো অপরাধী ছিল? তারা কি দাগি আসামি ছিল? একটা জনসভা শুনতে গিয়েছি, সেখানে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না? এই যদি আপনি করেন, এটা তো একটা ভ্যালিড না। এই ঘটনা যখন ঘটলো, দেখেন 2023 সালের 21শে আগস্ট, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন প্রত্যেকটা মিডিয়ার ফার্স্ট পেজে এটা ফলো করে এসেছে, কিন্তু প্রত্যেকটা মিডিয়া, পত্রিকা, আমি প্রিন্ট মিডিয়া বলছি, ওটা তো দেখা যায় ছিল। ঠিক 3 বছরের মাথায় এসে 2026 সালের 21শে আগস্ট, আমি 2024 বাদ দিলাম, ওই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আন্দোলনের সরকার ছিল, আওয়ামী লীগকে হটানোর সরকার ছিল, মানলাম। কিন্তু 2026-এ এসে প্রত্যেকটা মিডিয়া, আমি কালকে ফার্স্ট পেজ গুলো করেছি, আমি পাশাপাশি দেখিয়েছি 23 সালে আপনার ফার্স্ট পেজের কভারেজ কি ছিল, 26 সালে ফার্স্ট পেজের কভারেজ কি ছিল। 26 সালে কোন মিডিয়ায় এই নিউজটা তারা বলেই নাই। এই যে ঘটনা ঘটেছিল কেউ জানে না। তাহলে এই মিডিয়াগুলো কি হবে? এই মিডিয়াগুলো এই দেশের মিডিয়া, এই মিডিয়াগুলো কেন এটা করলো? তাহলে সবগুলি মিডিয়া কি বিক্রি হয়ে গেছে, অথবা সবগুলি মিডিয়া কি ভয়ে আছে? দেখেন, আমি বলেছিলাম, আমি যে প্রসঙ্গের কথাটা বললাম, যে প্রসঙ্গটা হলো সরকারি সবগুলি মিডিয়ার উপর কিন্তু চাপ আছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, তার আগে বিএনপি সরকার, 2001-এর বিএনপি সরকার, অথবা তারও আগে জাতীয় পার্টি সরকার, আমি জাতীয় পার্টি সরকার আমল থেকে সাংবাদিকতা করি, কাজেই আমি তো সব সরকার দেখেছি। এখন যদি আপনি আমাকে বলেন যে মিডিয়া আপনি এখন কেমন ফিল করেন, আমি কিন্তু বলবো তুলনামূলক ভাবে বললে আজকে ভোগ করি। আমি কিন্তু সেটা খারাপ বলছি না, কিন্তু কিন্তু তার আগে আমি বলছি তুলনামূলক ভাবে বেটার। এই বেটার যেটা আছে, সেই সময়ে এসেও কোন মিডিয়া ওই কেন বলছে না? মানে ওই যে বললাম, দুভাবে চাপ দেয়, মানে নিষ্ঠুর ভাবে চাপ দেয়, নগ্ন ভাবে চাপ দেয়, যেগুলো হাসান মাহমুদ এরা দিত। আর এদের একটা পরোক্ষ চাপ আছে, সেটা হলো সরকারি বিজ্ঞাপনের চাপ। সরকার প্রতি বছর অনেকগুলো প্রপত্র বের করে, সরকারের বিজ্ঞাপন আছে, কড়ামিনকি হিসেবে রেট দেয়। এই বিজ্ঞাপনগুলো তোমাকে কিন্তু আমি দেব না, তুমি যদি আমার মতের বিরুদ্ধে যাও, তুমি যদি এমন কিছু করো, আমি তোমাকে বিজ্ঞাপনগুলো দেবো না, জাস্ট দেবো না। তো এখন এই চাপটা কিন্তু অব্যাহত এখনো আছে। তো সরকার এখন হয়তো ওইটুকু দিয়ে, এই যে তারা বলতেছে যে আজকে মানে 21 আগস্টে কিছু হয় নাই, তারা এতে হ্যাপি হতে পারছে না। তারা কেন লিখছে না যে 21 আগস্টে একটা ভালো কাজ হয়েছে,
ওই জন্য আমাদের নফল নামাজ পড়া উচিত। হয়তো এইটা চাচ্ছি যে মানে আরো নগ্ন ভাবে আমি কিভাবে এই কাজগুলি করব। তো হুম। যদি এটা হয় তাহলে হতে পারে। মানে না কোথাও কোথাও থেকে তো এভাবে আসে, এখন বলা হচ্ছে যারা সাংবাদিক পরিচয় আছেন অনেকে, তারা বলেন 15ই আগস্ট ভালো হয়েছে, মানে 21শে আগস্টও ভালো একটা ঘটনা ঘটেছে, এটাও হয়তো মানে বলা যেতেই পারে। হতে পারে, কে কে বলবে আমি জানি না, কিন্তু আমার কথা হলো কি, মিডিয়ার কাজটা কি ভাই? হুম। মিডিয়ার কাজটা কি? মিডিয়ার কাজটা তো একটা ঘটনাকে সামনে নিয়ে আসা, হুম। যে ঘটনা নিয়ে জি। আলোচনা হতে পারে, যেখানে জি। আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা যাইতে পারে, সেই জন্য হুম। ইতিবাচক ভূমিকা রাখে। কারণ এইসব ব্যাপারে ওই যে দোর সালাউদ্দিনের নাম শুনছেন, হুম হুম পরে হুম যে যাত্রাবাড়ি থেকে দৌড়েছিল, ও জীবনে আর এমপি মন্ত্রী কিছু হতে পারে নাই। হুম। তারা যে দৌড়ানিটা খাইব এই কারণে ওইসব কথা বলে কোনো কাম হবে না। আমি দেখলাম বিদ্যুৎ মন্ত্রী বলছে 1.5-2 বছর সময় লাগবে। আরে বেটা, তুই 1.5-2 বছর, তুই আর 2 মাস পরে দেখ কি হয়। আজকে দেখলাম একটা ওই আচ্ছা, আমি আরেকটু স্মরণ করি, আমাদের জাহিদুর রহমান সাহেব ময়মনসিংহে গেছে, তিনি বলছেন যে কোনোভাবেই এই সরকার বিদ্যুতের এই ক্রাইসিসের জন্য দায়ী না, এর আগের সরকার সবকিছু লন্ডভন্ড করে গেছে। জাহিদ সাহেব বলছে তবুও তারেক রহমান সাহেব জনগণের কথা ভেবে সরি বলছেন যে দেশের যে এই অবস্থা, কোনোভাবেই। এটা আপনি একটু ব্যাখ্যা করবেন? ভালো কথা। এখানে তো কোনো জরিপের হিসাব টিসাবের দরকার নেই তো। আমরা জনগণ স্পষ্ট বলতেছি, শেখ হাসিনার আমলে ভরপুর কারেন্ট পাইছি আমরা, কারেন্ট ওভার, একদিনও কারেন্ট যায় নাই। এখন যদি ইউনুসে লন্ডভন্ড করে থাকে, তো ইউনুসে তুমি ডাইন পাশে বসাই রাখছো কেন? আরো জেলে নাও, ইউনুসের বিচার করো, আর না হলে তার দায় তোমার নিতে হবে। এখন এই বিদ্যুৎ আর গ্যাসের জন্য পিটানিটা খাইব সরকার। কারণ এটাতে দেখেন আমি যেমন জড়িত, একেবারে হাই ক্লাস থেকে রাস্তার লোক পর্যন্ত এই বিদ্যুৎ আর গ্যাসের জন্য 6 মাসে এই সরকারটা ধরি, ইউনুসেরটা বাদ, 10 লক্ষ আমার শ্রমিক বেকার হয়েছে। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ দেখেন কি অবস্থা। অনেক শ্রমিক, দুঃখের কথা কি বলবো, দেহ ব্যবসায়ী জড়াই গেছে, স্বামী অসুস্থ, বাচ্চা অসুস্থ, ফ্যাক্টরি 900 ফ্যাক্টরি বন্ধ এই 3 জায়গাতে, দেহ ব্যবসা করতেছে। তাহলে এই বিদ্যুৎ আর গ্যাস না থাকলে আরো বন্ধ হবে। 10 লক্ষ তো তোমার 6 মাসে বেকার। দেশ চলছে কিভাবে? এবার আসেন জঙ্গির কথাই। এবার আমাদের কাম টু দ্য পয়েন্ট। আমি ব্রাহ্মণবাড়িয়ার কথার আবার দর্শক এখন যারা যুক্ত হয়েছে তাদেরকে মনে করিয়ে দিই, আমাদের আজকের বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গান বাজনা সিনেমা নিষিদ্ধের মতো। এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, এবং মক্কা জোটে বাংলাদেশ, সেটা আমরা পরবর্তীতে আলাপ করব। প্রথমে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়া দেখে আপনারা জানেন যে একটা সিনেমা নিয়েও গন্ডগোল হয়েছে, গান বাজনা নিয়ে পুলিশের আসর ভাঙচুর করা হয়েছে, পুলিশের গানের অনুষ্ঠান, সঙ্গীতের বাৎসরিক কালচারাল অনুষ্ঠান সেটাই বন্ধ করে দেওয়া হয়েছে, সিনেমা সেখানে চলে না। তো আমাদের মন্ত্রী বলেছেন যে হ্যাঁ, এটা এক ধরনের উনি হতাশা ব্যক্ত করেছেন, ওনার ব্যর্থতা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা সিনেমা নিষিদ্ধের মতো। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াকে আমরা জানি ঐতিহ্যবাহী একটি এলাকা, উস্তাদ আলাউদ্দিন খানের জন্ম, উস্তাদ আকবর আলী খানের জন্ম, কবি আল মাহমুদের জন্ম, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। সেই 5ই আগস্টের পরে ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি, আকবর আলী খানের বাড়ি, সেতার, সরোদ ভাঙচুর করা হয়েছে, মিউজিয়াম ভাঙচুর করা হয়েছে। সেই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশ থেকে আলাদা কোনো জেলা? বাংলাদেশের অন্যান্য জেলায়ও ভাঙচুর করা হচ্ছে সঙ্গীতানুষ্ঠান, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া একেবারে নিষিদ্ধ। জি প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামো, পুলিশ ফাঁড়ি হলো সর্বনিম্ন, সে ফাঁড়িতে 10-12 জন পুলিশ থাকে। সেটা আক্রান্ত হলে থানা থেকে সাহায্য করে, সেই থানা 40-50 জন ফোর্স থাকে। থানা আক্রান্ত হইলে একটা জেলায় যতগুলো থানা আছে
যে কোনো থানা আক্রান্ত হলে পুলিশ লাইন তাদের সহায়তা করে। মানে পুলিশ লাইন এমন একটা ব্যাপার, সেখানে বিপুল পরিমাণ ফোর্স থাকে, আর অস্ত্র কার গুদাম থাকে সেখানে। এটা আপনিও জানেন, সবাই হয়তো জানেন না, বা জানলেও আমি জানাই দিলাম। ওটা একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা জেলায় পুলিশ লাইন, অর্থাৎ সেখানে আপনার 100 থানার সমান অস্ত্র থাকবে, 100 থানার সমান ব্যারাক এবং ফোর্স মজুদ থাকে, সেইখানে হামলা করছে। এবার কি চিন্তা করা যায় কিছু? এখন কথা হলো কি, জঙ্গি ওনারা খুঁজে পাবেন না। এই যে মন্ত্রীর কথা বললেন যে জি। দুঃখজনক, তাহলে এই গানটা উনি বলুক যে কে বা কারা নিষিদ্ধ করতেছে গান, কারা, এরা কারা, এটা বললেই তো হয়। এটা বলতে পারবে না তারা। কারণ হলো কি, শোনেন, বর্তমান সরকার হলো একটা জঙ্গি সরকার। সংসদ ভবনে মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছে আমাদের ভাইয়া প্রধানমন্ত্রী। কাল কার পরামর্শে লাগাইছে? তো উনি তো হলো জঙ্গি নেতা। বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো জঙ্গি নেতা। সংসদ ভবন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের লোক, নাস্তিক এমপি হয়ে যাবে, সবার সম অধিকার। ওইখানে স্পিকারের মাথার উপরে উনি লাগাইছে কালেমা। আমি দেখছি যমুনায় ইউনূসের আমলে লাগানো হয়েছে। হুম, হুম। তাহলে জাতিসংঘ যে কথাটা বলেছে, 2 দিন পরে তো তারা নাম ডিক্লার দিবে, লিস্ট পাঠাবে। সেই লিস্টে 1 নম্বরে নাম থাকবে তারেক রহমানের। কেন বলছি? এত বড় বুকের পাটা কার ব্রাহ্মণবাড়িয়ায়, যেখানে হাজার হাজার পুলিশ, শত শত পুলিশ, গোলা বারুদ, রেস্ট্রিক্টেড এরিয়া, তার ভিতরে যা গান বন্ধ করে দেয়। হ্যাঁ, আমরা বর্তমানে এটা একটা জঙ্গি স্থান হয়ে গেছে, জঙ্গি শাসিত একটা দেশ। আপনি ব্রাহ্মণবাড়িয়ার কথা বললেন নির্দিষ্ট করে, ঠিক আছে। বাংলাদেশের কোথাও কোনো গান বাজনা হচ্ছে না, হতে পারেন না। কোথাও কোনো গান বাজনা করা যাচ্ছে না। তবে ব্রাহ্মণবাড়িয়ারটা সামনে আসছে এই কারণে, তারা স্বয়ং পুলিশের গান বন্ধ করে দিচ্ছে। সেটাই, লাইনের, সেই জন্য বললাম। হুম। হ্যাঁ জি, কিন্তু সাভারে মারধর করছে, বন্ধ হয়ে গেছে। মিরপুরে মারধর করে টাঙ্গাইলে বন্ধ, গাজীপুরে মারধর করে বন্ধ করছে, ময়মনসিংহে মারধর করে, এগুলো মিডিয়া আসছে, বন্ধ করছে। এই কারণে আর কেউ সাহস পাইতেছে না। আর যখন পুলিশ লাইনের ভিতরে ঢুকে এইভাবে মারধর করছে, বন্ধ করতে বাধ্য করছে, আর তো ভাই কেউ সাহস পাবে না। আর সাহস পাবে না। আমি একটা কর্মসূচি চালু করছিলাম, এর প্রতিবাদে আমাদের যেগুলো অফিস আছে, এই অফিসে নিজেরা নিজেরা গান গাইবা। আমিও কয়েকদিন গাইলাম। আমরা গাইতে পারি কেন্দ্রীয় অফিসে, কিন্তু আমার যে লোকাল আছে ওরা আর গাইতে পারে না। কয় এখানে সম্ভব না। কয় হারমোনিয়াম আনছেন ভালো কথা, এখানে কোনো গান বাজনা চলবে না। বিভিন্ন জেলায় দিছিলাম। আর আমার গানগুলো আপনারা শুনছেন, অনেকে বুঝতে পারে নাই, হয়তো মনে করছে পাগল ছাগল। মানে আমরা গান গাইছি হলে এটা প্রতিবাদ স্বরূপ, নিজেরাই। প্রতীকী হ্যাঁ, বুঝছি হ্যাঁ। আমরা। এবং হারমোনিয়াম টারমোনিয়াম কিনে অফিসে রাখছি। সারা বাংলাদেশে গান বাজনা টোটালি বন্ধ আছে।
জি, পুলিশ জি, আমি স্টেশনটা একটু বন্ধ করে দর্শকদের মতামত একটু নেই। জি, জি, জি। আজ সকালে চট্টগ্রামের পটিয়াতেও তৌহিদি জনতা আক্রমণ করে। এই যে আরেকটা আ তৌহিদি জনতা আক্রমণ করে। জি, ধন্যবাদ। রাষ্ট্রপতির ভোটে ৯ কোটি টাকা খরচ, ২০০ টাকা শার্ট গায়ে দেয় মানুষের। রাষ্ট্রপতির ভোটে ৯ কোটি টাকা খরচ, ২০০ টাকা শার্ট গায়ে দেয়। জি। আ খাইরুল দেওয়ান, হ্যাঁ, বট বাহিনী এসে গেছে, যে বট বাহিনী এসে গেছে। জি। আমি আমাদের দর্শকদের, হ্যাঁ, অনেকে অনেক কথা বলছেন যে ওই যে আমাদের ধর্ম প্রতিমন্ত্রী যিনি হলেন তাকে নিয়ে আবার একটু সমস্যা হচ্ছে। এই আহলে হাদিস টাদিস কোন কি কে কি বিষয় বলে হেফাজত ইসলাম প্রতিবাদ জানিয়েছে। হেফাজত ইসলাম চট্টগ্রামের যেটা বিশাল প্রতিবাদ জানিয়েছে যে তারা এই প্রতিমন্ত্রী চায় না। আমি জানি না। যাই হোক, কমরেড সামাদ ভাই, আপনাকে লাল সালাম। আক্তার জামান, জি। ইসমাইল ভাই, রাসেল খান, ইসমাইল ভাই তারেক রহমান কি ভারত যাচ্ছেন? তাকে নিউজ করতে আজকে নিউজ দেখলাম তারেক রহমান ভারত যাচ্ছেন। আমরা এটা আর জানি না। এটা আর জানি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখন ২ জন প্রতিমন্ত্রী আছেন। তারা সিদ্ধান্ত নিবেন যাবেন কি যাবেন না। তবে দেশের প্রয়োজনে, দেশের বৃহত্তর স্বার্থে যাওয়া উচিত। জি। সোনার বাংলা প্রিয় ভাই, আপনাদের ২ জনকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আরো কয়েকজনের দর্শক, অসাধারণ আলোচনা পর্বে আপনাদের ২ জনকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তারেক রহমান কি ১ম মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে বলে মনে করেন? জি, ধন্যবাদ। সেটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। কারেন্ট নাই কেন? কারেন্ট, সোনার বাংলা, কারেন্ট যে কতবার যায় আসে গোনা যাবে না। জি, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আহলে হাদিস থেকে ধর্মমন্ত্রী লিংকন। কি হবে তাইলে? আহলে হাদিস হলে অসুবিধা কি? আমাদের আহলে হাদিস কাসেম কি রাজ্জাক বিন ইউসুফ তো সমানে ওয়াজ করে যাচ্ছেন। ইসলামে এত ভাগ কেন? আমাদের মধ্যে এত ভাগ কেন? এত ভাগ কিসের জন্য? জি, আক্তার জামান বলছেন, মনে হয় তারেক জিয়া জঙ্গিদের সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতায় টিকে আছে। একটু এদিক সেদিক হলেই গদি নড়ে যাবে। আচ্ছা, সামাদ ভাই, আপনাকে আরেকটা বলি। এই যে কলেমা লাগিয়েছে জাতীয় সংসদের ভিতরে, না লাগিয়ে উপায় কি? না লাগিয়ে কি সরকার টিকতে পারবে? সরকারকে হয় চোখ উঠিয়ে ফেলতে হবে যে রাষ্ট্রের স্বার্থে আমরা সব করব। জামাত, এনসিপি যাই বলে বলুক, আমাদের কিছু যায় আসে না। সে যদি অন্যায্য হয় আমরা সেটা গ্রহণ করব না। এই কথা কি বলতে পারছে সরকার? না তাদের কথা মতোই চলছে? না, না, এখানে একটা ব্যাপার আছে। জি। ব্যাপারটা শুনেন। জামাত, এনসিপি, ওনারা কর্নেল অলি আহমেদকে প্রেসিডেন্ট প্রার্থী করেছেন, আর বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছেন। পাঁচ রেজাল্ট হওয়ার সাথে সাথে মির্জা ফখরুলের জড়াইয়ে ধরে চুমা খাওয়া শুরু করছে জামাতের সব। এটা হ্যাঁ, দেখছেন? অনেকক্ষণ কয়েক সেকেন্ড ধরে রাখছে। মানে স্বাভাবিকের চেয়ে বেশি। মানে চুমা খাইছে, এটা দেখছেন? চুমা চুমা। দেখছি, 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 আচ্ছা, দেখছি। তাহলে তো ওনারা তো আমি আরেকটা কথা এখানে বলে দিই। চুমা খাইছে জামাতের আমির আবার জড়াই ধরে, চুমা খাইছে অন্য আরেকজন। জামাতের আমির মুজিবর। আবার জড়াই ধরেছেন ১৫ সেকেন্ডের উপরে বাংলাদেশের দীর্ঘমেয়াদী কোলাকুলি জড়িয়ে থাকা। আর আরেকটা হচ্ছে যে যাক পিছন দিক থেকে তো ধরে নাই। এইটা তো অন্তত জি, হ্যাঁ, এটা আবার বাইচে গেছে ফখরুল সাহেব। বেঁচে গেছে তো। কিন্তু এখন আমি কথাটা এই জন্য বললাম, তাহলে এখন তো ক্লিয়ার কাট বুঝতে পারতেছেন যে এখানে বিএনপি জামাত এনসিপি আলাদা কিছু, তারা তো এক। আচ্ছা, তারেক রহমানের হাতে হলে ইখতিয়ারি ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে, রাষ্ট্রযন্ত্র তার হাতে। আর এদেশের জামাত এনসিপির চাইতে দ্বিগুণ শক্তি, দ্বিগুণ লোক, 4 গুণ শক্তি নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমরা হাই হাই করতেছি, যারা তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাহলে তারেক রহমান এই এই জঙ্গিদেরকে দমন করতে পারবে না কেন? সেটাই, তাইলে তো সেটাই। এখন এখানে প্রশ্ন আসে যে আমাদের ভাইয়া নিজেই জঙ্গি নেতা, উনি জঙ্গি লালন করেন,
এখানে আমি ওই 2001 ব্যর্থতার থেকে আরেকটা কথা বলি। ব্রাহ্মণবাড়িয়ায় যে গান বাজনা নিষিদ্ধের সিনেমা নিষিদ্ধের মতোই স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই কথাটাও তো মানায়নি। যারা আক্রমণ করছে তারা তো উৎসাহ পেয়ে গেল এখন। পুলিশও নিরাপদ না। আরে জি। ভাই, টোটাল বাংলাদেশটাই এখন নরকে পরিণত হয়েছে। শুধু গান না, গান, সিনেমা, নাটক, এই যে শিল্পকলা বন্ধ হয়ে আছে। শিল্পকলাতে ভিতরেও যে নাট্যমঞ্চে মঞ্চ নাটক হইতো সেগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে এখন এই দেশটা টোটালে জঙ্গি শাসিত দেশ। আমি আরো বলি আপনাকে, যারা দেখেছি শেখ হাসিনার আমলে যে সমস্ত সেনা কর্মকর্তাগণ জঙ্গি জঙ্গিবাদের অভিযোগে আত্মগোপনে ছিল, কেউ কেউ আবার জেলে ছিল। সেনাবাহিনী তারা এখন প্রতিদিন আজাদি পার্টি খুলছেন, প্রতিদিনই দাঁড়াইতেছে প্রকাশ্য শাহবাগে। ওরাই এই ধরনের হুকুম হকিকত দিতেছে, 1 নম্বরে। 2 নম্বরে কন্যার জন্মদিন পালন। হুম, হুম। 3 নম্বরে তারা প্রকাশ্য বলতেছে যে দেশটারে যারা ভেঙে দিছে আমাদের, ওরা হলো শত্রু আমাদের, অর্থাৎ শেখ মুজিব সহ মুক্তিযোদ্ধারা শত্রু। কারণ না হলে তারা এখন পারমাণবিক বোমার অধিকারী থাকে। এখন জাতিসংঘ যেটা বলছে এটা তো আমরা বাস্তবে দেখছি, সরকার আবার অস্বীকার করতেছে। কিন্তু এখন আমরা চারিদিকে সারা দেশে এরা ইউনূসের আমল থেকে শুরু হয়েছে, এখন দিয়ে ওরা খুব শান্তি মতো বসছে সারা দেশে। যাকে ওই যে বলতেছেন না যে ধর্মমন্ত্রী করছে, ওনাকে তো আগেই আমরা জঙ্গি নেতা হিসেবে টাইটেল দিয়েছি। সংসদে উনি, জাতীয় সংসদে উনি বাংলায় কোনোদিন বক্তব্য রাখতে দেখিনি। কিছুটা হয়তো বলছে, সম্পূর্ণ উর্দু, আরবি বক্তব্য রাখছে। সারা দেশের মানুষ বলছে যে এই জঙ্গি নেতা বিএনপি নাকি? আমি একলা না ভাই, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন তো, ওনাকেই তো দিচ্ছে। তো ওনাকে দিলেও ওনাদের আবার ভাগ আছে। যেমন ধরেন আল কায়দা এক ভাগ, টিটিপি এক ভাগ, আইএস এক ভাগ, জেএমবি এক ভাগ আছে, এরকম তাদের ভাগ আছে। এই কারণে এনারা অপছন্দ করছে। তো দেশবাসী আগেই ওনাকে জঙ্গি হিসেবে হিট করছে। যে তুমি কেন ভাই, আমরাও চিন্তাম না। আমি মনে করছিলাম উনি জামাতে, পরে দেখি বিএনপি। উনি তো বাংলায় কোনো লেকচারই দিতে পারে না, জাগা মতো ভালো লোক করছে। তো আপনি যে একটা কথা বললেন, পুলিশ লাইনের ভিতরে ডেঞ্জারাস ব্যাপার কিন্তু, যে এটা অসম্ভব ব্যাপারটা তো ব্যাপার করে ফেলছে। সাকসেস নিষিদ্ধ হয়ে গেছে। পুলিশ লাইনের ভিতরে। আবার আমি তো দেখছি ভবিষ্যতে যেন আর কোনোদিন মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এখানে কোনো প্রকার কনসার্ট না হয়। হবে না। তাহলে এখন সরকারের কি করা উচিত? সরকারের পদত্যাগ করা উচিত। যে দেশটা, আমরা তো দেখতেছি দেশটা জঙ্গিদের হাতে চলে গেছে। শুধু ওখানে না, আমরা তো কোথাও বাংলাদেশে একটা গানের অনুষ্ঠান করতে পারতেছি, আমরা একটা মঞ্চ নাটক করতে পারতেছি, আমরা একটা লালনের গান করবো সেটা করতে পারতেছি না। শিল্পী সমাজ বেকার হয়ে গেছে, জারি সারি ভাটিয়ালি এত ছিল এক খাও। আর এখন একেবারে নিষিদ্ধ শেষ সীমানায় চলে গেছে। জি, নিষিদ্ধের তাহলে শেষ সীমায় চলে গেছে। তাহলে এখন আমরা তারেক জিয়াকে দায়ী করবো, সরকারকে দায়ী করবো, না কাকে দায়ী করবো? কারণ এদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন দেখি। আবার অ্যাকশন নেওয়ার ক্ষমতা তো সরকার অবশ্যই আছে। কারণ যারা
এই জঙ্গিবাদে জড়িত জঙ্গিগুলো তারা খুঁজে পায় না। এমন ঘোষণাও ফেসবুকে দেওয়ার মতো দুঃসাহস দেখাইছে যে বেনামাজিদের হত্যা করে তারা ফেসবুকে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। আর অপরদিকে দেখেন তারা ফ্রি স্টাইলে শিশুদের অকাম করতেছে।